আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যা সংবাদ। আপনাদের সঙ্গে রয়েছে আমি নীরা ফেরদৌস এবং আমি ফাহমিদা সালাম। ভারী বৃষ্টিপাত ও উজানের ঢলে নদ নদীর পানি বাড়ায় দেশের বিভিন্ন জেলায় আকস্মিক বন্যার আশঙ্কা করছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এদিকে বন্যার পানিতে ডুবে চট্টগ্রাম, কক্সবাজার ও মৌলভীবাজারে 5 জনের মৃত্যু হয়েছে। পানি বাড়ার সঙ্গে বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে পার্বত্য 3 জেলা সহ চট্টগ্রাম, সিলেট, বরিশাল ও রাজশাহী বিভাগের জেলাগুলোয়। টানা বৃষ্টিতে দক্ষিণ পূর্বাঞ্চলের 5টি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্র এ বিষয়ে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। গত কয়েকদিনের ভারী বৃষ্টিপাত ও উজানের ঢলে নদ নদীর পানি বাড়ছে দেশের বিভিন্ন জেলায়। এমন অবস্থায় বন্যা কবলিত অঞ্চলগুলোতে আকস্মিক বন্যার আশঙ্কা করছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। বন্যার পানিতে ডুবে চট্টগ্রামে 2 জন, কক্সবাজারে 2 জন ও মৌলভীবাজারে 1 জনের মৃত্যু হয়েছে। সদরসহ বান্দরবানের 7টি উপজেলার 34টি ইউনিয়ন বন্যা কবলিত, পানিবন্দী প্রায় কয়েক হাজার মানুষ। পাহাড় ধসের কারণে জেলা সদরের সঙ্গে উপজেলাগুলোর সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। কাজকর্ম করতে হইতেছি না, কোনো দিকে যাইতেও হইতেছি না, আমরা খুব অসহায় অবস্থা আছি। এখন আমরা বাচ্চা কাচ্চা নিয়ে অনেক সমস্যা আছি। এখন আমাদের যান চলাগুলো পথঘাট বন্ধ হয়ে গেছে। রাঙামাটির বাঘাইচড়ি, মরিশা, দিঘিনালা সহ বিভিন্ন এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে। বাড়ছে সুনামগঞ্জের সুরমা ও কুশিয়ারা নদীর পানি। বৃষ্টি অব্যাহত হলে 80 সেন্টিমিটার উপর দিয়ে বইছে মনু নদীর পানি। প্রতিরক্ষা বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে প্রায় 15টি গ্রাম। বাবদার বান ভাঙ্গে খান্দিরকুলোর এদিকে বাঙ্গা দিয়ে সালন গ্রামে পানি ঢুকছে, ঢুকে বহুত ক্ষতিগ্রস্ত হচ্ছে। এদিকে বাড়িতে পানি ঢুকছে, রাস্তাঘাটে পানি ঢুকছে। ভয়াবহ রূপ নিচ্ছে হবিগঞ্জের খোয়াই নদী। প্লাবিত হয়েছে অন্তত 15টি গ্রাম। তলিয়ে গেছে নিম্নাঞ্চলের বসতবাড়ি, রাস্তাঘাট ও ফসলি জমি। এর অবস্থা বেশি খারাপ। আমরা অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, গরু বাছুর বা কুশাসা বাচ্চা চালু আমরা অসহায় করছি, আমরা কই যাইমু। ভোলায় টানা 6 দিনের বৃষ্টিতে বিভিন্ন স্থানে দেখা দিয়েছে জলাবদ্ধতা। ঝালকাঠিতে আমনের বীজতলা এবং রোপা আমন পানিতে নিমজ্জিত হয়ে বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা। সাঙ্গু, কুশিয়ারা সহ দক্ষিণ পূর্বাঞ্চলের 5টি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আব্দুল হামিদ, আরটিভি। বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দৃঢ়ভাবে থাকার জন্য প্রশাসনকে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এমনটি জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ডক্টর মাহাদি আমিন। তিনি জানান, ইতোমধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে 2,15,00,000 টাকা এবং 2,500 মেট্রিক টন চাল পৌঁছে দেওয়া হয়েছে। অন্যদিকে বন্যা পরবর্তী ক্ষতিগ্রস্ত সড়ক ও রেলপথ সংস্কারে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। রুদ্র রফিকের রিপোর্ট। গেল কয়েকদিনের ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলে ইতোমধ্যে বিপর্যস্ত পার্বত্য চট্টগ্রামের জনজীবন। পানিবন্দী হয়ে পড়েছেন বন্দরনগরী চট্টগ্রামের লাখো মানুষ। এমন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর জন্য প্রশাসনকে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার সরকারি বাংলা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের মিলন মেলায় প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন বলেন, বন্যার দুর্যোগ মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নিয়েছে সরকার। সম্পূর্ণভাবে প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, যেখানে প্রয়োজন সেনাবাহিনী এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিটি অনুষঙ্গ ক্ষতিগ্রস্ত মানুষদের কিভাবে কষ্ট লাঘব করা যায়, কিভাবে তাদের কাছে খাদ্যপণ্য পৌঁছে দেওয়া যায়, কিভাবে পানি পৌঁছে দেওয়া যায়, স্যানিটেশন নিশ্চিত করা যায়, সেগুলো নিয়ে কাজ করছেন। অন্যদিকে রাজধানীর গুলিস্তানে জাতীয় রোলার স্কেটিং কমপ্লেক্সে দ্বিতীয় ওপেন হুইলস অফ ফায়ার স্কেটিং প্রতিযোগিতার উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। এ সময় তিনি বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক ও রেলপথ সংস্কারে ইতোমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে। যেসব জায়গায় রাস্তা কোনো নষ্ট হয়ে যাচ্ছে, আমরা ইতিমধ্যে আমাদের চিফ ইঞ্জিনিয়ার থেকে শুরু করে সড়কের সব আমাদের ডিভিশনগুলো যতগুলি আছে তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে। যদি কোথাও বৃষ্টির কারণে যদি সংস্কারের প্রয়োজন হয়, দ্রুততার সাথে সেই সংস্কার কাজ করে যাতে চলাচল উপযোগী করা হয় সে ব্যাপারে নির্দেশনা দেওয়া আছে। সরকারের পাশাপাশি নেতাকর্মীদেরকেও বন্যার্থদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান হাবিবুর রশিদ হাবিব। এলাকা ভিত্তিক যেখানে যে অবস্থানে যে রয়েছে, মানুষের পাশে তাকে দাঁড়ানোর জন্য নির্দেশনা আছে। রুদ্র রফিক, আরটিভি, ঢাকা। এদিকে মৌসুমী বায়ুর প্রভাবে গত 3 থেকে 4 দিন ধরে ঢাকা সহ এর আশপাশের বিভিন্ন অঞ্চলে
টানা ভারী বর্ষণ হচ্ছে। এতে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার কারণে সৃষ্ট পরিস্থিতিতে দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া শ্রমজীবীরা। আবহাওয়া অধিদপ্তর বলছে, নিম্নচাপের প্রভাবে চলমান এই ভারী বৃষ্টিপাত আগামী রোববার পর্যন্ত অব্যাহত থাকবে। বিস্তারিত অঙ্কন চৌধুরীর রিপোর্টে। টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়ক, অলিগলি ও নিচু এলাকায় সৃষ্টি হয়েছে তীব্র জলাবদ্ধতা। সামান্য বৃষ্টিতেই হাঁটু সমান পানি জমে বন্ধ হয়ে গেছে অনেক সড়ক। এতে দুর্ভোগে পড়েছেন অফিসগামী শিক্ষার্থী ও পথচারী সহ সাধারণ মানুষ। তবে এর জন্য দুর্বল ড্রেনেজ ব্যবস্থাকেই দায়ী করছেন নগরবাসী। কিছু বৃষ্টি হইলেই এদিকে পানিতে ভইরা যায়, কারণ আর ভিতরে গল্লির ভিতরে তো আরো বেশি যায়। তো আমি আটুর উপরে ফ্যান জায়গায় তারপরে আসছি। খুব কষ্টই হয় অনেক পানি। এই যে জুতা পিনতে যায় তাও পানি জুতার ভিতরে ঢুকে যায়, অনেক সমস্যা। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া মানুষ। বৃষ্টিতে কাজ না থাকায় আয় হারিয়েছেন দিনমজুর, নির্মাণ শ্রমিক, ভ্যান চালক ও ক্ষুদ্র ব্যবসায়ী সহ নিম্ন আয়ের মানুষ। একটা এই বৃষ্টির কারণে আমরা গাড়ি চালাইতে পারতাম না। রাজারবাগে গেছিলাম, একই পানি, যেদিকে যাইতেছে এদিকেই পানি। পানির কারণে যাইতে পারি না, কিন্তু 1200 টাকা জমা গাড়ি। কিন্তু এই সকাল থেকে এই পর্যন্ত আপনার প্রায় 12টা একটা মতো বাজ যাইছে, মাত্র মাসি 300 টাকা ভাড়া। ড্রেন করা তো হয়েছে, তারপরও পানি জমে জায়গা, এটা কারণ বিশেষ তো আমরা বুঝতে পারতেছি না। এদিকে আবহাওয়া অধিদপ্তর জানায়, মৌসুমী বায়ুর প্রভাবে এই মাসে বৃষ্টি কম বেশি চলতেই থাকবে। তবে এই ভারী বৃষ্টি আগামী রোববার পর্যন্ত অব্যাহত থাকতে পারে। বর্ষাকালের যে স্বাভাবিক বৃষ্টি জুলাই মাসে এটা হবে, যে মেন যে বৃষ্টিটার কারণে জলাবদ্ধতা অথবা বন্যারও পরিস্থিতি হয়েছে বা এই ধরনের যে এক্সট্রিম লেভেলের বৃষ্টি, এটা আমরা আশা করছি যে 11-12 তারিখ পর অনেকটাই কমে আসবে। একদিকে টানা বৃষ্টি, অন্যদিকে জলাবদ্ধতা ও কর্মহীনতা, সব মিলিয়ে কঠিন সময় পার করছেন নগরবাসী। অঙ্কন চৌধুরী, RTV, ঢাকা। সামর্থ্য অনুযায়ী চট্টগ্রামে বন্যায় ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর কথা জানিয়েছে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বন্যা দুর্গত এলাকা পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। এই সময় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে আবারও জোরালো অবস্থানের কথা জানান জামাত আমির। সরকার তিস্তা প্রকল্প বাস্তবায়নের অঙ্গীকার করেছে, তাই সরকারের আন্তরিক উদ্যোগে প্রকল্পটির কাজ দ্রুত দৃশ্যমান হওয়া উচিত বলেও মনে করেন বিরোধী দলীয় নেতা। আমাদের সীমিত সামর্থ্য অনুযায়ী আমরা এই বিপন্ন মানুষের পাশে দাঁড়াবো। বিশেষ করে নিহত পরিবারগুলোর পাশে আমরা কিভাবে দাঁড়াতে পারি সেটা আমরা চিন্তা করছি। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে আমাদের পক্ষ থেকে জোরালো দাবি উত্থাপন করা হয়েছে এবং সরকারের পক্ষ থেকে এই ব্যাপারে অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে। বাজেটে নিত্যপণ্যের শুল্ক কমানো হলেও কমেনি ভোগ্যপণ্যের দাম। মাছ, মাংস, ডিম, আলু সহ অধিকাংশ পণ্যের দাম বেড়েছে। সেই সাথে অস্বাভাবিক হারে দাম বেড়েছে পোলাও চালের। ক্রেতারা বলছেন, কোনো কিছুই নিয়ন্ত্রণে নেই সংশ্লিষ্টদের। এ বিষয়ে আরও জানাচ্ছেন বিপুল দেব রায়। একদিকে ঝুম বৃষ্টি, অন্যদিকে অস্বাভাবিক নিত্যপণ্যের দাম, দুইটি যেন বড় ভোগান্তিতে ফেলেছে সাধারণ ক্রেতাদের। রাজধানীর কাউরান বাজারে মাছ, মুরগি, গরুর মাংসসহ কাঁচামরিচের ঝালের প্রভাব পড়েছে বাজারে। টমেটো 150 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 250 থেকে 260 টাকা। কাঁচামরিচ 20 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 80 টাকায়। তবে পেঁয়াজ রসুনের ঝাঁচ রয়েছে কিছুটা স্বাভাবিক। কাঁচামরিচ 20 টাকা প্রতি বাড়ছে কেজি প্রতি, তারপর শসা 20 টাকা কেজি প্রতি বাড়ছে, টমেটো প্রায় 100-150 টাকার মতো বাড়ছে। যে পণ্যটার জন্য ট্যাক্স কমিয়েছে ওইটার জন্য যে রিফ্লেকশনটা ওইটা এখন পর্যন্ত কিন্তু পড়ে নাই। এটা দেশি মুরগি 100 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 750 টাকায়, কিন্তু গরুর মাংসের দাম 800 টাকা সাইনবোর্ডে ঝুলানো হলেও 950 টাকায় বিক্রি হচ্ছে বলে অভিযোগ করেন ক্রেতারা। আজকে দেশি মুরগির বাজার অনেক বাড়তি, কালকে 650 টাকা বেচছি, আজকে দেশি মুরগি 700 থেকে 750 টাকা কেজি। বেশি হয়তো মাল আসেনি, আর জন্য মাল পাওয়া যায়নি। আমাদের এখানে কাস্টমার চাপেন, এই আগে মনে করেন 880 বেচতাম, 80, 70, 50। আমরা তো ভাবছিলাম বাজেটের পরে মেবি কমবে, কিন্তু আসলে দেখা যাচ্ছে যে আপনার মাংসও কিনছে আমি প্রায় 1000 টাকা করে কেজি পড়ছে, 950 টাকা করে নিচ্ছে। এদিকে স্বস্তিতে নেই মাছের বাজারও। অন্যদিকে পোলাও চালের অস্বাভাবিক দাম চালের বাজারের অস্থিরতা বাড়িয়েছে বলে অভিযোগ করেন বিক্রেতারা। পোলাও চালের দাম অস্বাভাবিকভাবে বাড়তি, 180-200 টাকা কেজি, এগুলো 120 টাকার চাল। দেশি মাছের বাজার একটু চড়া, বিশেষ করে আমাদের একেবারে নদীনালার যে মাছগুলো সেগুলো একবার আকাশচুম্বী। বাজেটে 60টি নিত্যপণ্যের শুল্ক কমানো হলেও তার প্রভাব বাজারে না পড়ার কারণ হিসেবে বাজার মনিটরিংয়ের দুর্বলতা বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিপুল দেব রায়, RTV, ঢাকা।
রেল স্টেশনে বাক প্রতিবন্ধী বৃদ্ধা ববি বেগমকে হত্যা ও লুটের ঘটনায় 5 জনকে গ্রেফতার করেছে র্যাব। বিকেলে র্যাবের মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে র্যাব 11 এ তথ্য জানায়। বলেন, স্টেশনের একটি পরিত্যক্ত কক্ষে আশ্রয় নেয়া অসহায় নারীকে মারধর করে লুটে নেওয়া হয় তার দীর্ঘদিনের জমানো টাকা। পরে হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় তার। আরও জানাচ্ছেন আব্দুর রহিম। জীবনের শেষ প্রান্তে এসে মাথা গোজার ঠাঁই ছিল না। আপনজনের স্নেহ নয়, ভাগ্যে জুটেছিল নরসিংদীর রায়পুরার মেথিকান্দা রেলওয়ে স্টেশনের একটি পরিত্যক্ত কক্ষ। সেখানেই দিনের পর দিন কাটছিল 70 বছর বয়সী বাক প্রতিবন্ধী ববি বেগমের জীবন। মানুষের সহানুভূতি আর সামান্য সাহায্যের জমানো কিছু টাকাই ছিল তার শেষ সম্বল, কিন্তু সেই সামান্য সঞ্চয় কাল হয়ে দাঁড়ায় তার জীবনে। গত 4 জুলাই গভীর রাতে একদল দুর্বৃত্ত তার কক্ষে ঢুকে টাকার জন্য নির্মমভাবে মারধর করে। চোখ মুখ সহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হন তিনি। 4 দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে 8 জুলাই রাতে হাসপাতালে নেওয়ার পথে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ববি বেগম। ঘটনার পর রেলওয়ে পুলিশ মামলা করলে তদন্তে নামে র্যাব। বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত 5 জনকে গ্রেপ্তার করে র্যাব। মামলার তদন্তকারী কর্মকর্তার সহায়তা, গোয়েন্দা তথ্য প্রযুক্তির সহায়তা, ঘটনাস্থল পরিদর্শন, প্রত্যক্ষদর্শীদের তথ্য সংগ্রহ এবং ধারাবাহিক অভিযানের মাধ্যমে আমরা মোট 5 জনকে শনাক্ত করি এবং গ্রেফতার করি। লুট হওয়া টাকার বিষয়ে প্রশ্ন করলে র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর অন্যান্য আলামত যাচাই বাছাই করে তদন্ত চলমান রয়েছে। তদন্তকারী কর্মকর্তা ফার্দার তদন্ত করবেন এবং বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে চূড়ান্ত সত্য উদ্ঘাটিত হবে। এগুলো সবই তো ছিল আমাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের মাধ্যমে, আর এই সকল সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সের মাধ্যমে আমরা তাদেরকে গ্রেফতার করেছি। ববি বেগমের মৃত্যু শুধু একটি হত্যাকাণ্ড নয়, সমাজের মানবিক দায়বদ্ধতারও একটি নির্মম প্রতিচ্ছবি। স্বজনহীন এই বৃদ্ধার জন্য দেশবাসীর একটাই চাওয়া, দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক। আব্দুর রহিম, RTV, ঢাকা। রাজধানীতে বেড়েছে পথ কুকুরের সংখ্যা। প্রায় কুকুরগুলোর আক্রমণের শিকার হচ্ছেন পথচারীরা। সংক্রামক ব্যাধি হাসপাতালে প্রতিদিন ভ্যাকসিন নিতে আসছেন অন্তত 100 জন। প্রাণী বিশেষজ্ঞরা বলছেন, সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে ক্ষতি ছাড়াই প্রাণী ও মানুষের সহ অবস্থান সম্ভব। সাদিয়া কানিজের 2 পর্বের প্রতিবেদনের আজ থাকছে প্রথম পর্ব। পথচারীদের কুকুর আক্রমণের শিকার হওয়ার এসব ভিডিও মাঝে মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হচ্ছে। তবে এআই যুগে সত্য মিথ্যা যাচাইয়ের সুযোগ সবসময় সাধারণ মানুষের হয় না। রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালে তার প্রমাণ মিলল ঠিকই। কুকুরের কামড়ে পায়ে গভীর ক্ষত নিয়ে চিকিৎসকের শরণাপন্ন হন উত্তর বাড্ডার এই ব্যক্তি। নগরে কুকুরের উপদ্রব বাড়ার কথা জানালেন আরো অনেকে। কুকুরটা মনে করেন যে প্রায় 5 হাত থুইয়া পড়ছি, পরে পিস্তনে এই জায়গাটা কামড় দিয়ে আমার অতিরিক্ত পরিমাণে কুকুরের উপদ্রব বেড়ে গেছে, যার জন্য মানুষের রাস্তায় হাঁটতে পারছে না। এমনকি পাশাপাশি কিছু কিছু কুকুররা আছে যে মানুষকে দেখলে শুধু শুধু কামড়ে বসার মতো অবস্থা করে। একটা কুকুরকে যখন আমি ঢেল মারবো, সে তো অবশ্যই আমার কামড় দিবে, আর আমি যদি তার সাথে খারাপ ব্যবহার করি, সে তো আমার সাথে খারাপ ব্যবহার করবে। রাস্তায় এমন দলবদ্ধ কুকুরের বিচরণও কম নয়। অনেক সময়ই এগুলো তাড়া করে পথচারীদের। প্রতিরোধ করলে ঘটে দুর্ঘটনাও। কুকুরগুলো আছে সরকার ভ্যাকসিন দিলে তাহলে ওরা কামড় দিলে মানুষের বেশি ধরবে না। আগে দিচ্ছি, কিন্তু ইদানিং অনেক বছর থেকে বন্ধ। কুকুরের শরীরে বডিতে একটু ভাইরাসের মতো হয়, যখন ওইটা হয় তো কুকুরগুলো একটু মানে অ্যাগ্রেসিভ হয়ে যায়। তো ওরা মনে করেন লোকাল যে মানুষগুলো থাকে ব্যাগ বা হাতে কোনো কিছু দেখলে ওরা একটু অ্যাগ্রেসিভ অ্যাটাক করে আর কি। এখন এগুলোর যদি আপনার প্রপার ভ্যাকসিনেশন দেওয়া থাকতো তাহলে ওই যে অ্যাটাক করলেও মানুষের প্রবলেম হতো না। কিছু কিছু কুকুরে দেখা গেছে কি শরীরে পোকামাকড় হয়, এই জন্য দেখা গেছে অনেকে দুর্গন্ধ ছড়ায়, মানুষের অনেক প্রবলেম হয়। কুকুর কামড়ালে আতঙ্কিত না হয়ে দ্রুত চিকিৎসা নেওয়ার পরামর্শ ডাক্তারদের। কামড়ানোর সাথে সাথে জায়গাটা যে ক্ষতস্থান এটা পরিষ্কার পানি, সাবান পানি দিয়ে কমপক্ষে আধা ঘন্টা ভালো করে ধৌত করতে হবে। এটা নিয়ে কোনো ধরনের করা যাবে না, তাহলে ভাইরাসের সাথে সাথে মরে যায়। এতে ভাইরাসের সম্ভাবনা 90% কমে যায়। বাকিটা হচ্ছে তারপরে যদি তার কাছে মনে হয় যে অ্যানিম্যালটাকে আমি খেয়াল করতে পারছি না, অ্যানিম্যালটা অস্বাভাবিক, তাহলে ভ্যাকসিন নিয়ে নেবে।
পরিবেশের ভারসাম্য রক্ষায় কুকুরেরও প্রয়োজনীয়তা আছে বলে জানালেন বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা আদনান আজাদ। মানুষকেও কিছুটা সহমর্মী হওয়ার পরামর্শ তার। আমরা যে ডাস্টবিনে যেই জিনিসপত্র ফেলি, মুরগির নাড়ি ভুড়ি, আমরা মাছ খেলে মাছের নাড়ি ভুড়ি তো ডাস্টবিনে ফেলি, এগুলো ডাস্টবিনে 1-2 দিন 3 দিনে এগুলো পচে যায়। পচে গিয়ে এখান থেকে রোগ জীবাণু তৈরি হয়। ওই ডাস্টবিনের আশেপাশে যখন সাধারণ মানুষ হেঁটে যাবে তখন এই রোগবালাই তাদের শরীরে চলে আসে। এই কুকুর বিড়ালগুলো যেগুলো পথ কুকুর বিড়াল, তারা কিন্তু এই পচনশীল জিনিসগুলো খেয়ে আমাদেরকে রোগ থেকে কিন্তু বাঁচাচ্ছে। খাবারের চাহিদা মেটালে আর উত্তক্ত না করলে অবুঝ প্রভুভক্ত প্রাণীগুলোও হয়ে ওঠে মানুষের উপকারী বন্ধু। সাদিয়া কানিজ, RTV, ঢাকা। রাজধানীর রূপনগরের টিনশেড বস্তিতে অভিযান চালিয়ে কথিত শীর্ষ সন্ত্রাসী খলিলুর রহমান বাবু ওরফে কারেন্ট বাবুকে গ্রেফতার করেছে রূপনগর থানা পুলিশ। তার বিরুদ্ধে হত্যা, মাদকসহ মোট 5টি মামলা রয়েছে। অভিযানের সময় তার কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয়। রূপনগর থানার অফিসার ইনচার্জ নোমান হোসেন জানান, তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। এই ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম অব্যাহত রয়েছে। দেশের অর্থনৈতিক উন্নয়ন ও পরিবেশের উন্নয়ন একইভাবে চলতে হবে। এজন্য শিল্প কারখানাগুলোকে উন্নত প্রযুক্তি ব্যবহারের আহ্বান জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু। বিকেলে বাংলা একাডেমিতে ব্র্যাক বাংলা তরু পল্লব নিবেদিত দ্বিজেন শর্মা পরিবেশক পদক 2026 অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। মন্ত্রী জানান, উষ্ণায়নের ফলে সমুদ্রের উচ্চতা বেড়ে যাওয়ায় দেশে গত বছর 7-8 কিলোমিটার এলাকায় লবণাক্ততা বেড়েছে। দেশকে প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করতে সরকার দ্বীপগুলোকে ম্যানগ্রোভ বনে রূপান্তর করছে। আমাদের অনেক জায়গা পানিতে ডুবে যাবে, আবার আমাদের লবণাক্ততা অনেক ইনল্যান্ডে চলে আসবে, যেটা এখন গত 1 বছরে যতটুকু প্রায় আমাদের 7 থেকে 8 মাইল লবণাক্ততা ইনল্যান্ডে বেশি চলে আসছে। জঙ্গি নাটকের মাধ্যমে আলেম, ওলামা ও মুসলমানদেরকে ধ্বংস করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। দুপুরে বায়তুল মোকাররমে উত্তর গেটে ভারতীয় আগ্রাসনের প্রতিবাদ, জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে আয়োজিত গণমিছিল সমাবেশে এই কথা বলেন। এ সময় জুলাই সনদে দেশ ও ইসলামের সাথে সাংঘর্ষিক নয় এমন দাবিগুলোকে বাস্তবায়ন করার আহ্বান জানান তিনি। পাশাপাশি ধর্মকে সামনে রেখে দেশ বিক্রি করার ষড়যন্ত্র চান না বলে জানান ফয়জুল করিম। এই জঙ্গি নাটক এটা বাংলাদেশের কোনো সংস্কৃতি নয়, এটা ভারতের এক সংস্কৃতি। এই জঙ্গি নাটকের মাধ্যমেই এদেশের আলেম, ওলামা, মাদ্রাসা, মুসলমানদেরকে ধ্বংস করার অস্ত্র হিসেবে ব্যবহার করেছে। একটি উড়াল সড়ক না থাকায় চরম ভোগান্তিতে পড়েছে বগুড়ার শেরপুর উপজেলার অন্তত 3 লাখ মানুষ। উপজেলা শহরের কেন্দ্র দিয়ে বয়ে গেছে 4 লেনের ঢাকা বগুড়া মহাসড়ক। এতে পূর্ব ও পশ্চিম 2 অংশে বিভক্ত হয়ে পড়েছে গোটা শহর। দৈনন্দিন কাজে ভোগান্তি পোহাতে হচ্ছে একই শহরের 2 অংশের মানুষকে। মহাসড়ক পার হতে গিয়ে প্রায় ঘটছে ভয়াবহ দুর্ঘটনা। বগুড়ার শেরপুর প্রতিনিধি জিন্না খানের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাকিব আল হাসান। বগুড়ার শেরপুর শহরকে পূর্ব ও পশ্চিম 2 ভাগে ভাগ করে শহরের প্রাণ কেন্দ্র দিয়ে বয়ে গেছে 4 লেনের ঢাকা বগুড়া এই মহাসড়ক। এতে 2 পাড়ের মানুষের দৈনন্দিন কাজে দেখা দিয়েছে চরম ভোগান্তি। শহরের পূর্ব দিকে আছে হাটবাজার, বহুতল মার্কেট, ব্যাংক, ভূমি অফিস, পৌরসভা, থানা ও পোস্ট অফিস। অপরদিকে পশ্চিম অংশে উপজেলা পরিষদ, স্বাস্থ্য কমপ্লেক্স, ফায়ার সার্ভিস সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। মহাসড়কটি 4 লেনে উন্নীত করার সময় শহরের 2টি অংশকে যুক্ত করতে একটি উড়াল সড়ক নির্মাণের কথা থাকলেও তা করা হয়নি। এতে সামান্য কাজেও কয়েক কিলোমিটার পথ ঘুরে যেতে হচ্ছে স্থানীয়দের। ঝুঁকি নিয়ে অনেকে পার হচ্ছেন মহাসড়ক। ঘটছে প্রাণহানির মতো ঘটনা। 2 ভাগে বিভক্ত করে দিচ্ছে। আমরা যদি পশ্চিম পাশে পূর্ব পাশে আসি এবং পূর্ব পাশে পশ্চিম পাশে যেতে চাই, আমাদের খুবই কষ্ট হয়। কোনো এই পারে ওই পারের গাড়ি পার হওয়ার মতো কোনো পরিস্থিতি নাই। এখান থেকে বটতলা থেকে শুরু করে আমরা ময়পুর পর্যন্ত এখানে
অতিরিক্ত দুর্ঘটনা ঘটে। একটি উড়াল সড়ক নির্মাণের আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। এখানে হচ্ছে আমাদের একটি ফ্লাইওভার হবে, তো ফ্লাইওভার যখন হবে তখন অবধারিতভাবে আমাদের যে হেভি ট্রাফিকগুলো উপর দিয়ে চলে যাবে। সেই ক্ষেত্রে হচ্ছে নিচে যে আমরা যে সমস্যাটা এখন ফেস করছি সেই সমস্যাটা আমরা সেটা থেকে মুক্তি পাবো বলে আমরা আশা করছি। শহরের দুই অংশকে জুড়তে অন্তত 2 কিলোমিটার দীর্ঘ একটি উড়াল সড়ক নির্মাণের দাবি শেরপুরবাসীর। সাকিব আল হাসান, RTV। জুনের প্রথম 28 দিনে দেশের রেমিটেন্স এসেছে 258 কোটি 60 লাখ মার্কিন ডলার, যা গত বছরের তুলনায় প্রায় 4 কোটি ডলার বেশি। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, গত বছর একই সময় যার পরিমাণ ছিল 254 কোটি ডলার। সব মিলিয়ে চলতি অর্থ বছরে 28 জুন দেশে রেমিটেন্স এসেছে 3,534 কোটি 30 লাখ ডলার। এই হিসেবে বছরের ব্যবধানে দেশের রেমিটেন্সের প্রবাহ বেড়েছে 17.60%। এর আগে গত মে মাসে দেশে মোট 342 কোটি 50 লাখ 30 হাজার মার্কিন ডলার রেমিটেন্স আসে, যা দেশের ইতিহাসে এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয়। সাত দিনের আনুষ্ঠানিকতা শেষে দাফন করা হয়েছে ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে। বৃহস্পতিবার দিনগত রাতে মাশহাদের ইমাম রেজা মাজারের দার আল জিকর প্রার্থনা কক্ষে তাকে দাফন করা হয়। সঙ্গে দাফন করা হয় মেয়ে, নাতনি, জামাতা ও পুত্রবধূকেও। দাফনের ঠিক আগে জানাজা পড়ান তার বড় ছেলে মোস্তফা খামেনি। দাফনের সময় ভক্তদের কান্নায় ভারী হয়ে ওঠে মাশহাদের বাতাস। সামিউল শিহাবের রিপোর্টে থাকছে বিস্তারিত। লাখো মানুষের চোখের জলে চিরনিদ্রায় শায়িত হলেন ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। নিজ জন্মশহর মাশহাদের ইমাম রেজা মাজার প্রাঙ্গণেই সমাহিত করা হয় প্রয়াত এই নেতাকে। লাখ লাখ মানুষের বিশাল শোক সমাবেশ ও জনস্রোত প্রমাণ করে ঠিক কতটা জনপ্রিয় ছিলেন আলী খামেনি। গত বুধবার ইরাকের ঐতিহাসিক কারবালা প্রান্তরে জানাজার পর বৃহস্পতিবার মাশহাদে ফিরিয়ে আনা হয় খামেনি ও তার পরিবারের 4 সদস্যের মরদেহ। তীব্র গরম উপেক্ষা করে রাজপথে নামেন লাখো মানুষ। স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয় মাশহাদ শহর। দীর্ঘ 4 দশকেরও বেশি সময় ধরে ইরানের দেখভাল করা এই নেতার জন্য অন্য সব কষ্টই যেন ভাসিয়ে নিয়ে যায় জনতার ঢল। এর আগে 3রা জুলাই শুরু হয় 7 দিনব্যাপী এই শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা। সেদিনই তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় বিশ্ব নেতাদের শ্রদ্ধা জ্ঞাপনের পর 4 জুলাই থেকে কফিন উন্মুক্ত করা হয় সর্বসাধারণের জন্য। এরপর 5 জুলাই তার প্রথম জানাজা, 6 জুলাই তেহরানে 20 কিলোমিটার শোকযাত্রা এবং 7 জুলাই পবিত্র কোম শহরে হয় আরও একটি জানাজা। ইরানের পর প্রতিবেশী দেশ ইরাকের 2টি শহর ঘুরে আবারও তাকে নেওয়া হয় নিজ জন্মস্থানে। যুদ্ধ পরিস্থিতি ও নিরাপত্তা সংকটে পিছিয়ে গেলেও অবশেষে সম্পন্ন হলো শিয়া অনুসারীদের সাবেক শিষ্য এই নেতার শেষ বিদায়। সামিউল শিহাব, RTV। আয়াতুল্লাহ খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ার মধ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মাঝে পাল্টা হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিনগত রাতে ইরানের বুশেহর পরমাণু কেন্দ্রের কাছে এবং দেশটির দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে। তবে নতুন এই হামলার পিছনে তাদের হাত নেই বলে দাবি যুক্তরাষ্ট্রের। একই সঙ্গে তেহরানের সাথে কূটনৈতিক আলোচনা সচল রাখার দাবিও করেছে ওয়াশিংটন। যদিও তেহরানের পক্ষ থেকে আলোচনার বিষয়ে কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। এর আগে হরমুজ প্রণালীতে 3টি বাণিজ্যিক জাহাজে আক্রমণের অভিযোগে ইরানে এসব হামলা চালায় যুক্তরাষ্ট্র। এতে 14 জন নিহত এবং আরও 78 জন আহত হয়। পাল্টা জবাবে কাতার, কুয়েত ও বাহরাইনের একাধিক মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালায় তেহরান। টাইফুন বাভির প্রভাবে ফিলিপাইনে ভূমিধসে নিহত হয়েছে অন্তত 15 জন। প্রবল বৃষ্টি ও ভূমিধসে দেশটির দক্ষিণাঞ্চল মিন্ডানাও দ্বীপে নিখোঁজ আছে আরও 6 জন। কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী টাইফুনটি তাইওয়ানের দিকে ধেয়ে আসায় 2000-এর বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। এটি দেশটির উত্তর ও পূর্বাঞ্চলে আঘাত হানতে পারে। সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। এ থেকে রক্ষা পেতে প্রস্তুতি নিচ্ছেন বাসিন্দারা। ঝুঁকিতে রয়েছে জাপানের দক্ষিণ পশ্চিমাঞ্চলের কয়েকটি দ্বীপও। টাইফুনটি চীনের দিকে অগ্রসর হওয়ার শঙ্কা রয়েছে।
দক্ষিণ স্পেনের আলমেরিয়া প্রদেশে ভয়াবহ দাবানলে অন্তত 12 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অন্তত 6 জন। আন্দালুসিয়া আঞ্চলিক সরকার জানিয়েছে লস গালিয়াদোস এলাকায় আগুনে কয়েকজন পুড়ে যাওয়া মরদেহ গাড়ির ভেতর থেকে উদ্ধার করা হয়েছে। আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা নিশ্চিত না হলেও স্থানীয়দের ধারণা বিদ্যুতের তার ছিঁড়ে পড়ার পর দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। তীব্র তাপপ্রবাহে স্পেনের বিভিন্ন এলাকায় তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছেছে। এর মধ্যে স্পেন, পর্তুগাল ও ফ্রান্সে একাধিক দাবানল নিয়ন্ত্রণে কাজ করছে শত শত দমকল কর্মী। নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে হাজারো মানুষকে। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে ইউরোপে তাপপ্রবাহ ও দাবানলের ঝুঁকি আরও বাড়ছে। চীনের দক্ষিণ পূর্বাঞ্চলের জিনজিয়াং শহরে একটি জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত 28 জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুরে হুংতেই ফুটওয়্যার কারখানায় আগুন ছড়িয়ে পড়লে অনেক শ্রমিক ভবনের ভেতরে আটকা পড়েন। পরে উদ্ধারকর্মীরা অভিযান চালিয়ে 2 শতাধিক মানুষকে নিরাপদে সরিয়ে নেন। প্রেসিডেন্ট শি জিনপিং এই ঘটনায় গভীর শোক প্রকাশ করে দায়ীদের কঠোর জবাবদিহির আওতায় আনার নির্দেশ দিয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কারখানার নিচতলায় রাখা দাহ্য পদার্থ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। ঘটনায় কয়েকজনকে আটক করেছে পুলিশ। এছাড়া কারখানার মালিকপক্ষের ব্যাংক হিসাবও জব্দ করা হয়েছে। নিয়মরক্ষার ম্যাচে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে শনিবার জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে অবিশ্বাস্য ব্যাটিং ধসে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ খুইয়েছে টাইগাররা। ফলে শেষ ওয়ানডেটি এখন শুধু আনুষ্ঠানিকতার লড়াই। 142 রানে সহজ লক্ষ্য তাড়া করতে নেমেও ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। প্রথম ম্যাচে ব্যর্থতার পুনরাবৃত্তি ঘটিয়ে টানা দ্বিতীয় হারে 2-0 ব্যবধানে সিরিজ নিশ্চিত করে আত্মবিশ্বাসী জিম্বাবুয়ে। অন্যদিকে সফরকারীদের সামনে এখন একটাই লক্ষ্য, শেষ ম্যাচে জয় দিয়ে হতাশাজনক ওয়ানডে সিরিজ শেষ করা এবং আসন্ন টি-20 সিরিজের আগে কিছুটা আত্মবিশ্বাস ফিরে পাওয়া। কাল ম্যাচ শুরু বাংলাদেশ সময় দুপুর 1:30টায়। সংবাদ শেষ করব বান্দরবনে আনারসের ব্যাপক ফলনের খবর দিয়ে। টাঙ্গাইলের মধুপুর এবং পার্বত্য জেলা বান্দরবনে এবার আনারসের ব্যাপক ফলন হয়েছে। তবে চাহিদার চেয়ে যোগান বেশি হওয়ায় মিলছে না ন্যায্য মূল্য। আর সংরক্ষণ ব্যবস্থার অভাবে লোকসানের আশঙ্কায় দিন গুনছেন অনেক কৃষক। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আবরার মাহি। মৌসুমের শুরু থেকে দেশের বিভিন্ন জেলা থেকে পাইকার ও ক্রেতারা ভিড় করছেন টাঙ্গাইলের মধুপুরের হাট বাজারে। এ অঞ্চলে হানি কুইন, ক্যালেন্ডার ও এমডি 2 জাতের আনারস বেশি চাষ হয়। অন্যদিকে বান্দরবানে এমডি, চাইন কিউ ও হানি কুইন জাতের আনারসের আবাদ হলেও পর্যটকদের অভাবে বিক্রি কম। উৎপাদিত আনারস দীর্ঘদিন সংরক্ষণের কোল্ড স্টোরেজের প্রয়োজনীয়তার কথা জানান কৃষকরা। অন্য বছরের তুলনায় এই বছর দাম কম। মার্কেট খারাপ, সব জায়গায় বৃষ্টি, তারপরে খেতালায় লাভবান হইতেছে না, আমরা কিনে নিয়েও লাভবান হইতেছি না। বাজারে নিতে গেলে আবার খরচ বেশি, গাড়ি ভাড়াও বেশি। আর এখানে আমরা বিক্রি করছি, ওটাও তো টুরিস্টও নাই আর দামও নাই। কোল্ড স্টোর যদি থাকলেও আপনার মনে করেন মজুত করা যেত, যে অফ সিজনে বা সিজন পরে পরবর্তী টাইমে যদি বিক্রি করা যেত তাহলে কিছু দাম পাওয়া যেত। কৃষকদের এই সমস্যা নিয়ে ভাবছেন কৃষি কর্মকর্তারাও। এই বিপুল পরিমাণে উৎপাদন পোস্ট হারভেস্ট লস যেন না হয়, এই জন্য অতি সত্বর মধুপুর উপজেলায় একটি কোল্ড স্টোরেজ স্থাপন করা হবে এবং আমরা আশা করছি যে একটি প্রসেসিং সেন্টার অতি দ্রুত আমাদের মাঝে আমরা পাবো। দুর্গম এলাকা হওয়ার কারণে কৃষকরা এখানে ওখান থেকে ফল সংগ্রহ করা, নিয়ে এসে এখানে বাজারজাত করা ওর সময় সাপেক্ষ এবং এটা করার কারণে বিভিন্ন সময়ে ফলগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তো এই জন্য আমাদের বান্দরবান জেলায় আমাদের একটা মিনি কোল্ড স্টোরেজ বা কোল্ড স্টোরেজের প্রয়োজন। কৃষকদের আগ্রহ ধরে রাখতে ন্যায্য মূল্য প্রাপ্তি এবং আধুনিক সংরক্ষণ ব্যবস্থা নিশ্চিত করতে হবে, এমনটাই বলছেন সংশ্লিষ্টরা। আবরার মাহি, RTV। দর্শক, সন্ধ্যা সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।